টুম্পার গোল গাল চেহারা আর ফর্সা গড়নের ৩৫ বছর বয়সী এই নারী এ বাড়িতে আছে বছর ৬ ধরে। রান্নার মূল দায়িত্বটা তার কাঁধে, তবে সাহায্য করে হিসেবে তার সাথে আছে ৫৫ ছুঁই ছুঁই পারুল খেলা। কাজের ফাঁকে ফাঁকে টুম্পার মুখে অনর্গল খই ফুটছে। বুইড়া লইগা তেল ছাড়া পরোটা, সবজি ভাজা আর দুধ চা। বুড়ির লইগা ওটস, ফলের প্লেট, গ্রিন টি। বুড়ির বড় পোলার লইগা স্টাফ অমলেট, চিকেন সস, কফি। বুড়ির নাতি খাইব ডবল চিকেন স্যান্ডউইচ, চিজ অমলেট, হ্যাশ ব্রাউন আর ১ গ্লাস জুস। বুড়ির নাতনি ফ্রেঞ্চ ফ্রাই, টোস্ট, সসেস, দুধ। বুড়ির পাহাড়ুল খালা এতক্ষণ রান্নাঘরে ঝাড়ু দিচ্ছিল। হাতে থাকা ঝাড়ুটা একপাশে রেখে পারুল খালা ধমকের সুরে বলেছিল, চুপ চুপ কর, আইসা হুনলে ঘাট ধইরে বাইর করবো তোরে। বিরক্তিতে মুখ ঝামটা মেরে বলল টুম্পা, তুমি চুপ করো খালা। প্রতিদিন এক একজনের লেগে এক এক পদের খাবার বানাতে আর ভালো লাগে না। সকাল সকাল উইঠা একটা জিনিস রাইন্দা দেব, সবাই হ্যাগো খাবে, তা না ওগো করো এক একজনের এক এক জিনিস ঢুকান লাগবো। তুই তাও এইটার নাম মুখস্থ কইরে পারস, আমি তো তাও পারি না। তুই না থাকলে যে কেমনে কি করতাম। হন্তদন্ত হয়ে কিচেনে পা রাখলো ঝিলমিল, চোখে মুখে রাজ্যের তারা। ও টুম্পা আন্টি, তাড়াতাড়ি আমাকে কিছু বানিয়ে দাও তো। পেছন ফিরে ঝিলমিলকে দেখে টুম্পা অবাক, তুমি এখানে এত সকালে? হ্যাঁ, জলদি কিছু একটা বানিয়ে দাও। কি বানাবো? বাড়ির চাচার জন্য কিছু একটা খাবার বানিয়ে দাও। সকালে উনি কি খান, দ্রুত কিছু একটা রেঁধে দাও। আর শোনো, একদম বলবে না এটা তুমি বানিয়েছ, বলবে এই রান্নাটা মানে ঝিলমিল করেছে, ওকে? এখন চট জলদি হাত চালাও। টুম্পার কণ্ঠে একরাশ কৌতূহল। হ্যাঁ, এখন তো সবার জন্যই রানবো, ছোট ভাইয়েরও রানবো, কিন্তু তোমার এত অস্থির লাগছে যে কেন? পরে বলবো, আগে রান্নাটা করো। ওনারটা আগেই করো, মনে থাকে যেন, ক্রেডিট কিন্তু আমার। কথা শেষ করে ঝিলমিল দ্রুত পায়ে পেছন পেতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। সঙ্গে সঙ্গে নাকে এসে ঠেকলো ফ্রোট পারফিউমের অতি চেনা সেই কড়া সুবাস। দুপা পিছিয়ে মুখ তুলে সামনে দাঁড়ানোই পুরুষটিকে দেখামাত্র পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ঝিলমিলের শরীরে। বাড়ির এক পলক ঝিলমিলের দিকে তাকিয়ে তাকে একপাশে সরিয়ে দিল। এরপর টুম্পার দিকে তাকিয়ে গম্ভীর নির্দেশ, টুম্পা, আপনি আপাতত কিচেন থেকে বেরোন। পারুল খালা দিয়ে চোখ রেখে যোগ করলো, খালা আপনিও। পারুল খালা কিছুটা থতমত খেয়ে বলল, কিন্তু কেন বাবা? ঝিলমিল আবার জন্য খাবার তৈরি করবো? ওমা কেন? ঝিলমিল কেন করবে ভাইজান? আমরা তো আছি। আমরা বাইশে কণ্ঠে এবার খানিকটা কঠোরতা। আমি আপনাদের যেতে বলছি, বের হন এখান থেকে। টুম্পা আর পারুল খালা একে অপরের দিকে তাকালো। ঝিলমিলের চোখের ইশারায় যেতে নিষেধ করলো, তবে বারিশের দিকে তাকিয়ে আর দাঁড়া থাকলো না, তারা চলে গেল। রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে পেছন পেছন বারিশ খানিকটা এগোলো। ঝিলমিল এই সুযোগে দ্রুত পায়ে এসে টুম্পার হাতটা চেপে দিল, ফিসফিস করে বলল, দাঁড়াও, উনি সকালে কি খান? চটজলদি উত্তর দিলে টুম্পা, দুটো সানি সাইড আপ ডিম, মাল্টিগ্রেন ব্রেক টোস্ট আর চিনি ছাড়া ব্ল্যাক কফি। টুম্পা, আপনাকে চলে আসতে বলছি। বাইরে থেকে বারিশের গমগমে কণ্ঠস্বর ভেসে আসতে সময় লাগলো না। ভয়ে টুম্পা আর এক মুহূর্ত দাঁড়ালো না। বারিশ পুনরায় কিচেনে প্রবেশ করে ভেতরে থাকা ছোট্ট ডাইনিং টেবিলের চেয়ারটায় গিয়ে বসলো। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ডুব দিল। বারিশ ঠিক সামনে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। ফোনের পর্দা থেকে চোখ না সরিয়ে বারিশ নির্লিপ্ত জবর, তাহলে চলো, তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। এটা কেমন কথা? ওরা থাকতে আমি কেন এসব করব? তাহলে কি ওদের কাছ থেকে বরখাস্ত করব? আচ্ছা, আমি ওদের ডেকে বলে দিচ্ছি কাল থেকে যেন এই বাড়িতে আর কোনো কাজে হাত না দেয়। চেয়ার ছেড়ে উঠে বারিশ দাঁড়াতে দিতে ঝিলমিল তড়িৎ বেগে তার শক্ত বাহু আঁকড়ে দিল। থাক, ওদের রিজিকে হাত দিয়ে না, বানাচ্ছি আপনার খাবার। বারিশ আবার বসে পড়ল। ঝিলমিলের কাউন্টার টপের দিকে এগিয়ে গেল। ইন্ডি ইন্ডিকেটর বাটন চেপে ইন্ডাকশন ওভেন চালু করতে উপর বসিয়ে দিল ননস্টিক ফ্রাই প্যান। এরপর ফ্রিজটা খুলে দুটো ডিম হাতে নিল। ডিম সে ভাজতে পারে, এতটুকুন করতে কোনো সমস্যা নেই, কিন্তু ডিম নিজের কপালে
ঠেস দিয়ে ভাঙার চেষ্টা করলো, কিন্তু ভাঙল না। দ্বিতীয়বার চেষ্টা করলে ব্যর্থ হয়ে তাকালো বারিশের দিকে। বারিশের পুরো মনোযোগ তখন ফোনের স্ক্রিনের দিকে। ঝিলমিল তার দিকে এগিয়ে গিয়ে গটগট করলো। আলতো করে বারিশের এক মুঠো চুল ধরে উম, ধরে মাথাটা উঁচিয়ে ধরলো। নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে চোখ দুটো ছোট ছোট করে পা হাতের ডিমটা সোজা ঠুকে দিলেন বারিশের শক্ত কপালে। প্রথম আঘাতে মট করে ভেঙে গেল ডিমের খোলস। চরম বিস্ময়ে চোখ বড় বড় করে কপালে হাত ঠেকালো বারিশ। সে কিছু বুঝে ওঠার আগে ঝিলমিল দ্রুত পায়ে ফিরে এসে চুলোর কাছে ফুটন্ত প্যানের তেলের উপর ছেড়ে দিল ডিমের ভেতরের অংশটুকু। মনোযোগ দিল সে ডিম ভাজায়। এদিকে নিজের কপালে ডলতে ডলতে উঠে দাঁড়াতে পারিস। এটা তুমি কি করলে? ঘাড় ঘুরিয়ে ফেললে কিশোরী। আমরা এইভাবে আমার এইভাবে ডিম ফাটাতে ভালো লাগে, আর আপনার কপালটা বেশ শক্ত, ফেটে গেল। তাই বলে তুমি আমার কপালে ডিম ফাটাবে? বসে আছেন কেন এখানে? বাইরে গিয়ে বসুন, নাহলে যেটা আছে ওটা ফাটাবো। বারিশ কিছুক্ষণ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তার চোয়াল জোড়া কঠিন হয়ে চোখের তারায় তীব্র বিরক্তি। ঝিলমিলের দিকে তপ্ত চোখে তাকে নিচু ও ভারী গলায় শুধু একটাই শব্দ উচ্চারণ করল, স্টুপিড বলে গটগট করে কিচেন থেকে বের হয়ে ডাইনিং টেবিলে একটা চেয়ারে বসলো। শিউলি বেগম নিচে এসে রান্নাঘরের ভিতরে ঝিলমিলকে দেখে তার চোখ কপালে। অবাক হয়ে বলল, এ কি ঝিলমিল, তুমি কি করছো এখানে? ঝিলমিল অন্তত অসহায় কণ্ঠে বলল, খাবার বানাচ্ছি চাচি। খিদে পেয়েছে বুঝি? টুম্পাকে বললেই তো করে দিত। এই টুম্পা, কোথায় তুই? এত সকাল হয়ে গেছে, এখনও রান্নাবান্নার কোনো জোর নেই। শিউলির চড়া ডাক শুনে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকলো টুম্পা। তোমার দেওয়াই তো আইসা বাহির কইরা দিল আমাগো, বললে আজ থেকে ঝিলমিল যেন রান্না করে। আমাগো কি দোষ? আমরা তো আইসা সকালের নাস্তার তোড়জোড়ে করছিলাম। ঝিলমিলে টুম্পার কথায় সায় দিয়ে যোগ করলো, হ্যাঁ চাচি, বাড়ির চাচি ওদের চলে যেতে বলছে। ওদের কোনো দোষ নেই, কিন্তু কেন? ওনার জন্য যেন আমি খাবার বানাই, এটা কেমন কথা? বাড়িতে এত মানুষ থাকতে তুমি কেন রান্নাঘরে খাবে? কি জানি এটা তার কেমন অদ্ভুত যুক্তি। আরও অনেক কাজ দিয়েছে আমাকে। কথাটা শুনে শিউলি বেগম স্তব্ধ হয়ে গেল। ছেলেটা নিশ্চিত দিঘিকে হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছে। তা না হলে বাচ্চা বেটার উপর এমন অত্যাচার করবে কেন? তিনি রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে বারিশের সামনে দাঁড়িয়ে ক্ষিপ্ত করে বলেন, মাথা খারাপ হয়ে গেছে হয়েছে তোমার তরঙ্গ? ঝিলমিলকে কেন রান্নাঘরে ঢুকেছো? বাড়ির ফোনের স্ক্রিনে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, রান্না করবে আমার জন্য? ওকে দিয়ে রান্না করবে মানে? ও আমার বউ, ওকে দিয়ে আমি কি করাবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এ বিষয়ে কথা না বললে খুশি হব। ওকে ওর কাজ করতে দাও। শিউলি বেগম এবার একটু নরম স্বরে বোঝানোর চেষ্টা করেন, আরে তুমি বুঝতে পারছো না ওর বয়স কতটুকু? এসব রান্না বান্নার কাজ ও কখনো করেছে? কাল বিয়ে করে আজই ওকে রান্নাঘরে ঢুকিয়ে দিলে ওর বাপের বাড়ির মানুষ জানতে বলে কিভাবে? বুঝতে পেরেছো? বারিশের কণ্ঠে কোনো দ্বিধা ছাড়া অন্তত শীতল করে বলল, ওদের সমস্যা হলে এসে নিয়ে যাও, তবে এই বাড়িতে থাকতে হলে ও আমার নিয়মে চলবে। তরঙ্গ, তুমি তুমি চুপ করো বৌমা, আমার ছেলে একদম ঠিক কাজ করেছে। পেছন থেকে ভেসে আসা তীক্ষ্ণ কণ্ঠস্বর শিউলি বেগমের কথা থামিয়ে দিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলছে ঝর্ণা শেহরে। ঠিক সেই মুহূর্তে সদর দরজার ভিতরে পা রাখলেন চঞ্চল সাহেব। ফজরের নামাজ পড়ে এতক্ষণে বাইরে হাঁটছিল। ঝর্ণা বেগম ধীর পায়ে হেঁটে এসে ছেলের পাশে চেয়ারটায় বসলেন। এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে তুমি। যতদিন এই বাড়িতে থাকবে সব কাজ ওকে করতে হবে। টুম্পা, ওকে বলে দাও সবাই সকালে যা যা খাবে সব তৈরি করে যেন টেবিলের উপর সাজিয়ে রেখে। ঝিলমিল বারিশের জন্য তৈরি করা সানি সাইড আপ ডিম আর মাল্টিগ্রেন টোস্টের ট্রেটা হাতে নিয়ে ডাইনিং দিকে আসছিল। ঝর্ণা বেগমের হুকুমটা কানে যেতে তার পা দুটো যেন মেঝেতে আটকে দিল। পরক্ষণে টেবিল থেকে ভেসে আসলো বারিশের খণ্ডঘর। না আম্মা, ওকে রান্নাঘরে পাঠিয়েছে শুধু আমার আর ওর খাবার বানানোর জন্য। ঝর্ণা বেগমের কপাল কুঁচকে গেল। আর আমরা আমাদের খাবার আজ থেকে ওই তৈরি করবে? না। অন্তত স্বাভাবিক ও নিরেট আওয়াজে জবাব দিল বারিশ। সে আবার ফোনের স্ক্রিনে ডুবে গেছে। ছেলের এমন অভদ্রতায় ঝর্ণা বেগম জেদ চেপে বলল,
তুমি বলছো তোমারটা বানাতে, আমি বললাম ও সবারটা জন্য বানাবে। কি হলো, দাঁড়িয়েছো কোনো ঝিলমিল? যাও আমার জন্য গ্রিন টি আর তোমার শ্বশুরের জন্য লিকার চা বানিয়ে নিয়ে এসো। একটু পর ফারাদ আর ছেলেমেয়েরা ঘুম থেকে উঠবে, ওদের পছন্দের নাস্তা তৈরি করবে। ঝিলমিলের নাকটা ফুলে উঠল। এত বড় সাহস, পুরো বাড়ির রাঁধুনি বানাতে চাইছে ওকে। সে ঠোঁট নেড়ে তীব্র প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার আগে ডাইনিং কাঁপিয়ে গর্জে উঠল বারিশ। আমার বউ রান্না শুধুমাত্র আমার জন্য করবে, ওর হাতের বানানো খাবার শুধু আমি খাবো। আর আজ থেকে এই বাড়ির আমার জন্য কেউ খাবার বানাবে না। আমি আমার ওয়াইফের হাতের খাবার ছাড়া আর কারো হাতের খাবার খাবো না। কথাটা শেষ করে সে চেয়ার ছেড়ে হনহন করে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত থেকে আলতো করে খাবারের ট্রেটা নিয়ে এঁচের হাতে নিল। তারপর ঝিলমিলে বাহু ধরে ডাইনিং টেবিলে একটা চেয়ার এনে বসিয়ে দিল। ট্রে থেকে একটা ডিম আর দুটো ব্রেড টোস্ট ওর দিকে এগিয়ে দিয়ে হুকুমের স্বর বলল, তাড়াতাড়ি আমার সঙ্গে খাবার শেষ করে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে হবে। ঝিলমিল মুখ ফিরিয়ে যেদিকে গেলে বলল, আমি খাবো না এখন। খেতে বলছি। বারিশের কণ্ঠে স্পষ্ট শাসন। বললাম তো খাবো না, আপনি খান, বেশি করে খান। ঝিলমিল এমন মুখে মুখে তর্ক, বারিশের হাতটা মুহূর্তের মধ্যে শূন্য উঠে গেল। কিন্তু সেই হাত ঝিলমিলের নরম গাল স্পর্শ করার আগে চঞ্চল সাহেব দ্রুত এগিয়ে এসে শক্ত করে বারিশের কবজিটা চেপে ধরলেন। যদিও বারিশ আঘাত করতো না, কেবল ভয় দেখানোর জন্য হাত তুলছিল। চঞ্চল সাহেব চোখে মুখে রাগে লাল হয়ে উঠছে। তিনি কড়া গলা বললেন, বেয়াদবির সীমা ছাড়াচ্ছ তরঙ্গ। আমার সামনে দাঁড়িয়ে ঝিলমিলের গায়ে হাত তোলার সাহস কী করে হয় তোমার? বারিশ কোনো উত্তর দিল না, তার মুখভাগ থমকে আছে। এদিকে ঝিলমিল আতঙ্কে এখনও চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখছে। ডাইনিং টেবিলে তুলকালাম কাণ্ড দেখে ঝর্ণার একরকম বাগরুদ্ধ হয়ে উঠলেন। ছেলে তার এসব কি বলছে? এবারই আর কারো হাতের খাবার খাবে না মানে কি? ও কি যৌথ পরিবার থেকে একদিনের মধ্যে বোনই আলাদা সংসার পাততে চাইছে? চঞ্চল শেহরির ভেতর ক্ষোভ এবার বিস্ফোরণের মতো ফেটে পড়ল। চিৎকার করে বলল, ওকে দিয়ে তুমি কোন সাহসে রান্না করিয়েছ? এবার বারিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলল না। চঞ্চল সাহেব আবার বলল, ঝিলমিলে আজ আমি ওর বাড়িতে রেখে আসবো। ঝিলমিল ঝটকা দিয়ে চোখ খুলল। এত কাহিনী করে বিয়ে করলো, দুদিনের মধ্যে চলে যাওয়া যায়? এখনও তো জারিফের সাথে কিছু করতেই পারেনি। চেয়ার ছেড়ে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে ব্যাকুল গেলে বলে, না না, আমি কোথাও যাব না। চঞ্চল সাহেব দৃঢ় করে বললেন, এখানে তুমি ভালো থাকবে না। অযথা কিছু মানুষ তোমাকে কষ্ট দিবে। ভেবেছিলাম উপরওয়ালার ইচ্ছেতে এই বিয়েটা হয়েছে, যা হয় মঙ্গলের জন্য। কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আমি তোমার দাদিমার সাথে কথা বলে সব ব্যবস্থা করে দিছি। না দাদা ভাই, প্লিজ আমি যাব না, এখানেই থাকবো। আমার ওনার জন্য রান্না করতে একটু আপত্তি নেই। কথাটা বলে সে সোজা বারিশের পাথরের মুখের দিকে তাকালো। মিনিতে ফিরে কনকে ফিসফিস করে বলল, আপনি কিছু বলুন, আমি যাব না। বারিশের চোয়াল এতক্ষণে শক্ত ছিল, এবার সামান্য আলগা হইল। চঞ্চল শেহরিয়া চোখের দিকে তাকালো না, শুনলই তো না। ও নিজেই যেতে চাইল না। ও এখানে থাকবে আর আমার সব শর্ত মেনে চলবে। চঞ্চল সাহেব ক্ষিপ্ত গলায় কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বাড়ির চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে টেবিল থেকে খাবারের টেলটা এক হাতে তুলে নিল, অন্য হাতে ঝিলমিলের কবজি শক্ত করে চেপে ধরল। কোনো বাক্য ব্যয় না করে ঝিলমিলকে টেনে হিঁচড়ে ডাইনিং স্পেস থেকে বের করে নিয়ে এলো। জারিফ মাত্র ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বাইরে এসে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে এত বড় তুলকালাম ঘটে গেছে, সে কিছুই টের পায়নি। সে একরাশ অবুঝ বিস্ময় নিয়ে চাচা আর নতুন চাচির টানা হাসটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিজের ঘরে ঢুকে বাড়ির সশব্দে দরজাটা আটকে দিল। আর একটা কথা না বাড়িয়ে বিছানার পাশে ছোট্ট টেবিলটা খাবারের ট্রেটা রেখে ঝিলমিলে বানানো নাস্তা থেকে কেবল একটা ব্রেড টোস্ট মুখে দিল। তারপর গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করলো। ঘড়ির দিকে তাকিয়ে বারিশ বলল, বাকিটা শেষ করে 10 মিনিটের মধ্যে তৈরি হও। বলে সে নিজের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝিলমিল বাথরুমের মতো খেয়ে নিল বাকি খাবারটা। চৌধুরীর বাড়িতে সকলের নাস্তা শেষ করে নূরজাহান চৌধুরী, আলতাফ চৌধুরী আর তাহসিন তিনজনে সদর দরজা দিয়ে বাইরের দিকে বের হচ্ছিল। অফিসে যাবে তারা। মেহরাজ তখনও নিজের ঘরে ঘুমাচ্ছে। সে আরও কিছুটা পরে অফিসে যাবে, কিন্তু সদর দরজার কাছে আসতে আচমকা থমকে গেল তিনজোড়া পা। চোখের পলকে সবার মুখের অভিব্যক্তি বদলে গেল। সামনে এসে দাঁড়িয়ে আছে দিঘি। তার পুরো অবস্থাটা চরম এলোমেলো, চোখের নিচে কালচে কালি
পরীক্ষা। মাথার চুলগুলো অবিন্যস্ত। বিগত এই কয়দিন যে প্রচণ্ড নেশা করেছে তা তাকে দেখলে নিশ্চিত বোঝা যাবে। দিঘিকে এই অবস্থায় ঘরের দোরগোড়ে দেখে তাহসিনের ভেতরটা কেমন করে উঠল। মা শব্দটা সে আর উচ্চারণ করতে পারল না। নুরজাহান চৌধুরীর হাত এসে পড়ল দিঘির গালে। সজোরে এক থাপ্পড় খেয়ে দিঘি সম্পূর্ণ নির্বাক। গালে দ্বিতীয় থাপ্পড়টা পড়ার আগে আলতাফ চৌধুরী দ্রুত মাকে জড়িয়ে ধরে একপাশে সরিয়ে নিয়ে বললেন, মাথা ঠান্ডা রাখো আম্মা, ওর সাথে আমাকে কথা বলতে দাও। নুরজাহান চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, কোনো কথা বলার প্রয়োজন নেই, বের হয়ে যেতে বলো ওকে। ও না হলে আজ আমি একে জানে মেরে ফেলবো। আলতাফ চৌধুরী মাকে শান্ত করার চেষ্টা করতে করতে বোনের দিকে তাকিয়ে ক্ষিপ্ত বলে বলল, কোথায় ছিলিস তুই এতদিন ফ্রেন্ডের বাসায়? আলতাফ দাঁতে দাঁত পিষে বলল, বিয়ে করবি না সেটা আমাকে বলে দেখতিস। তোর জন্য আজ আমার মেয়েটার জীবন পুরোপুরি সর্বনাশ হয়ে গেছে। কী হয়েছে? দিঘি খানিকটা কপাল কুঁচকুল। আম্মা বারিশের সাথে ঝিলমিলে বিয়ে দিয়েছে। কথাটা শুনে খুব একটা অবাক হলো না দিঘি। সে খুব স্বাভাবিক বলে বলল, এতে সর্বনাশের গিয়েছে? নুরজাহান চৌধুরী তেড়ে এসে দিঘির চুলের ধরলেন। আবার বলছে সর্বনাশে গিয়েছে? তোমার জন্য আমার ছোট্ট সোনাটাকে ওই কাঁচা বয়সে বিয়ে দিতে হয়েছে। দিঘি মায়ের হাতে টানে তোয়াক্কা না করে উল্টো দিকে বলে, দিলে কেন? এত সম্মানের চিন্তা করো কেন? আমাদের থেকে কি তোমার ওই সম্মান এতই বড়? এবার নুরজাহান চৌধুরী আরও রেগে গেলেন। তিনি চরম আক্রোশে এক ঝটকা মেরে মাটিতে ফেলে দিলেন দিঘিকে। শক্ত মেঝেতে পড়ার আগে তাহসিন তৎক্ষণাৎ এগিয়ে এসে দিঘিকে বাহুতে শক্ত করে জড়িয়ে ধরল। দিঘি সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো তাহসিন দিকে। কেমন এক অদ্ভুত শূন্য ও নির্বাক চাউনি। তাহসিন নিজেকে সামনে নিয়ে আলতো করে ছেড়ে দিল দিঘিকে। দিঘি আরও এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। উপস্থিত কারও কোনো পরোয়া না করে সে ভেতরের দিকে যেতে যেতে বলল, আজ সারাদিন ঘুমবো, কাল থেকে আমিও অফিস জয়েন করব। ডিরেক্টরস কেবিনটা যেন একদম রেডি থেকে। মেয়ের এই খামখেয়ালিপনা আর কথার কোনো পাত্তা দিল না নুরজাহান চৌধুরী। আলতাফ চৌধুরী মুখ ফিরিয়ে নিলেন, কারণ তারা ভালো করেই জানে এই মেয়ের কথাবার্তার কোনো আগামাথা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। তারা দুজনে চলে যেতে লাগলো। তবে ঠায় দাঁড়িয়ে রইল তাহসিন। তার দৃষ্টি স্থির তখনও দিঘির চলে যাওয়ার দিকে নিবন্ধ। গাড়িতে বসে স্টিয়ারিং হাত দিয়ে ঝিলমিলের জন্য অপেক্ষা করছিল বারিশ। সদর গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতেই দেখলো দ্রুত পায়ে এগিয়ে আসছে মেয়েটা। সে গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে পাশের দরজাটা খুলল। ঝিলমিল ভেতরে আসতে বারিশের চোখ গেল ওর মাথার দিকে। চুল বাঁধা একদমই গোছানো হয়নি। মেয়েটা সিটে এসে বসতে বাড়ির সোজা হয়ে প্রশ্ন করলো, চুলের অবস্থা এমন কেন? ঝিলমিল একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলে বলে, দাদিমা তো নেই। আমার চুল তো সবসময় দাদিমা বেঁধে দিতেন, নিজে তো ঠিকঠাক পাই না। আচ্ছা, আমি আমাদের বাসায় গিয়ে দাদিমার কাছ থেকে চুলটা বাঁধিয়ে আসবো? না থাক, মনে হয় উনি এতক্ষণে চলে গেছেন। বলতে বলতে ঝিলমিল আর চোখে খেয়াল করলো নিজের বাড়ির কথা উচ্চারণ করতে বারিশের মুখভাব মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। চোখে সেই কঠিন ভাব দেখে সে নিজেই চট করে কথা কাটিয়ে নিল, চলুন দেরি হয়ে যাচ্ছে। পুরো প্রসঙ্গটা বদলে ফেলল সে। বাড়ির আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তায় দুজনের মাঝে কোনো বাক্য বিনিময় হলো না। শেষবার এই কলেজ যে ড্রেস পরে লোকটার পাশে বসেছিল বিয়ের আগে, তখন তো দূরতম কল্পনায় ভাবেনি সৃষ্টিকর্তা তাদের দুজনকে এমন একটা সম্পূর্ণ ভিন্ন ও জটিল বাঁধনে ফেলে দিবেন। কি থেকে কি হয়ে গেল, কি এক কাণ্ড না করে বসলো। পাশ ফিরে তাকালো মানুষটার দিকে। ঝিলমিল চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে গাড়ি চালাতে ব্যস্ত। লোকটাকে আসলে বিরক্ত নাকি চেহারাই এমন? হঠাৎ বারিশ গম্ভীর কণ্ঠস্বর ভেসে হলো, তাকিয়ে থেকো না, গাড়ি চালাতে সমস্যা। চকচকিয়ে ঝিলমিল তড়িৎ বেগে দৃষ্টি ফিরিয়ে নিল। লজ্জায় আর অস্বস্তিতে জানলার দিকে মুখ ঘুরিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল সে। পুরোটা রাস্তা মেয়েটা আর সোজা হয়ে বসলো না। কলেজের সামনে এসে গাড়ি থামালো বারিশ। নিজের শার্টটা প্যান্টের ভিতরে ইন করতে করতে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, আমার শার্টের উপরের খোলা বোতামগুলো একটু লাগিয়ে দাও। ঝিলমিল আকাশ থেকে বলল, আমি? তুমি ছাড়া গাড়িতে আর কেউ আছে? থাকলে তাকেই বলো। আমারই লাগিয়ে দিতে হবে কেন? আপনি নিজে লাগান না। দেখছেই তো আমি অন্য কাজ করছি। ঝিলমিল আর কথা বলল না। খানিকটা ঝুঁকে গিয়ে বারিশের শার্টের উপরে খোলা 3টি বোতাম একে একে লাগিয়ে দিতে লাগলো। ঠিক তখনই বারিশের তপ্ত গাঢ় নিঃশ্বাস এসে আশ্রে পড়ল কিশোরীর কপালে আর মুখে। এক অদ্ভুত শিহরণে চোখ তুলে স্বামীর দিকে তাকালো ঝিলমিল।
কাছ থেকে বারিশের চোখ দুটো অদ্ভুত সুন্দর আর গভীর লাগছিল, যার ভেতরে এক ধরনের সম্মোহীন ক্ষমতা লুকিয়েছে। নজর কাড়া এই সুদর্শনের কাছাকাছি এসে কেমন যেন দম বন্ধ করা অস্বস্তি হতে লাগলো। সে মুখটা অন্তত অসহায় করে ফিসফিসে বলল, আপনি তো চাচু। হপ। ঝিলমিল তড়িঘড়ি করে নিজের সিটে এলো। বারিশ নিজের চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে চশমাটা চোখে পড়ল। পরের মুহূর্তে বারিশের এই রূপান্তর দেখে ঝিলমিল পুরো হা হয়ে গেল। বিস্ময় চেপে রাখতে না পেরে বলল, এই জন্যে আপনাকে কলেজে এতটা অন্যরকম লাগে? বাড়ির চশমার উপর দিয়ে একবার তাকিয়ে শীতল গলা বলে, গাড়ি থেকে নামো। ঝিলমিল আর দেরি না করে গাড়ি থেকে নেমে সোজা নিজের ক্লাসের দিকে চলে গেল। আর গাড়ি পার্ক করে চলে গেল ডিরেক্ট অফিসের দিকে। সেখানে উপস্থিত অন্য শিক্ষকদের সাথে দু একটা কথা বলে নিজের ডেস্কে গিয়ে বসলো। আমাকে তো কিছু জিজ্ঞাসা করলেন না স্যার? হঠাৎ মেলি কণ্ঠস্বরের আওয়াজে বারিশ পাশ ফিরে থাকলো। সম্পূর্ণ অচেনা এক যুবতী দাঁড়িয়েছে। পরনে হালকা রঙের জমকালো এক শাড়ি, গায়ের সাথে জড়িয়েছে নিখুঁতভাবে। মাথার চুলগুলো কৃত্রিম রঙে ছোঁয়া, আর হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। বারিশ কিছুটা দূরত্ব বজায় রেখে অন্তত মসজিদে বলল, আই অ্যাম সরি, আপনাকে আজ প্রথম দেখছি। মেয়েটা মৃদু হেসে জবাব দিল, আসলে আমি এখানকার নতুন জয়েন করা ম্যাম, আজ প্রথম দিন, তাই সবার সাথে পরিচিত হচ্ছি। আমার নাম পরিণীতা জামান, সবাই অবশ্য আমাকে পরি বলে ডাকে। আমি কলেজের সেকশনে ম্যাথামেটিক্স লেকচারার হিসেবে অ্যাপয়েন্ট পেয়েছি। বারিশ মাথা নেড়ে সংক্ষিপ্ত নিজের পরিচয় দিল, বুঝতে পেরেছি, আমি শেহরিয়া ফাইজান বারিশ, ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক। নতুন ম্যামের চোখ দুটো এবার কেমন যেন কৌতূহল হয়ে গেল। সে বারিশের মুখের দিকে তাকিয়ে বলল, আপনার ভয়েসটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, কোথাও যেন শুনেছি। বারিশ নিজের হাতগুলোর দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হবে। বলে বারিশ ফাইলপত্র হাতে নিয়ে চলে আসতে চাইল। পরিণীতা চট করে এক পা এগিয়ে গেল। আরে ওয়েট, আমার সত্যি মনে হচ্ছে আপনার এই কণ্ঠটা আমি আগেও শুনেছি। কেন জানি মনে হচ্ছে এই ভয়েসটার সাথে আমি অনেক দিন ধরে খুব ক্লোজলি পরিচিত। শুকনো পাতায় নূপুর পায় পর্ব 9 পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।